হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিয়েল অ্যানালাইসিস এর পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব অধ্যায় 2। এখানে বলা আছে, দেখেন, বাস্তব রেখার টপোলজি। এখানে অনেকগুলো সংজ্ঞা শিখতে হবে। সংজ্ঞা সবসময় বলেছি রিয়েল অ্যানালাইসিস এখানে সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সংজ্ঞাগুলো ভালো করে জানতে হবে। এখানে প্রথম দিকে কিছু সংজ্ঞা আছে যেগুলো আপনারা জানেন: অসীম সেট, সসীম সেট, গণনযোগ্য সেট, অগণনযোগ্য সেট। এগুলো আপনারা পড়লে পারবেন। আমরা শিখব প্রতিবেশ, ঠিক আছে? নেইবারহুড, কোনো বিন্দুর প্রতিবেশ, এই সংজ্ঞা থেকে আমরা স্টার্ট করব। ক্লিয়ার? তাহলে আসেন শুরু করি। প্রতিবেশ ও প্রতিবেশী বিন্দু, ঠিক আছে? তাহলে দেখেন, প্রতিবেশ ও প্রতিবেশী বিন্দু কাকে বলা হয়? কোনো অশূন্যক বাস্তব সংখ্যার সেট n কে কোনো বিন্দু x belongs to রিয়েল নাম্বার এর প্রতিবেশ বলা হয়। যদি এমন খোলা ব্যবধি I বিদ্যমান থাকে যেন x belongs to I subset n হয়। ডিয়ার স্টুডেন্ট, এই একটা সংজ্ঞার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। আরেকটি সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটিকে আরেকভাবে লেখা যাবে। সেই সংজ্ঞাটা কেমন হবে সেটা শিখি। আর এই সংজ্ঞাটা অন্যভাবে দেখানো যেতে পারে, সেটি কেমন হবে? আর এর একটি অশূন্যক উপসেট n কে কোন বিন্দু x এর নেইবারহুড, x এর প্রতিবেশ বলে যদি এপসিলন গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকে যেন x belongs to x minus epsilon আর x plus epsilon এর ভিতর থাকে, এটা n এর উপসেট হবে। দুইটা সংজ্ঞা লিখেছি, ঠিক আছে? আমি একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল, মনে করেন একটি বিন্দু 2 এর প্রতিবেশ n equal to 0 থেকে 4, কারণ I equal to 1 থেকে 3 হলে 2 belongs to I subset n। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন, দুটি সংজ্ঞা নিয়েছি অথবা দেওয়ার দিয়ে। হ্যাঁ, প্রথম সংজ্ঞা বলেছে যে কোনো অশূন্য বাস্তব সংখ্যা সেট n, তাহলে কি হবে? যে প্রতিবেশ নেইবারহুড হচ্ছে, সেটি অবশ্যই একটা সেট হবে। ওকে, এই n সেটকে কোনো বিন্দু x এর, এই x টা কোথায় থাকবে? বাস্তব সংখ্যার ভিতর থাকবে। x এর প্রতিবেশ বলা হবে যদি এমন একটি খোলা ব্যবধি, এই I দিয়ে বলা হয়েছে একটা খোলা ব্যবধি বিদ্যমান থাকে, যেখানে এই x টা I এর ভিতর থাকে। I টা আবার কার সাবসেট হবে? n এর সাবসেট হবে, মানে যে প্রতিবেশ নিয়েছে সেটার সাবসেট হতে হবে। ওকে, আচ্ছা, অথবা অন্যভাবে দেখাতে পারি কি, যে আর এর একটি অশূন্যক উপসেট n কে কোনো বিন্দু x এর প্রতিবেশ বলা হবে, এমন একটা এপসিলন বিদ্যমান থাকবে যেন
এক্সটা এই এক্স থেকে কিছু কম আর এক্স থেকে কিছু বেশি এই ব্যবধির ভিতর এক্সটা থাকে এবং এরা ওই প্রতিবেশের এই এন সেটের উপসেট হয়। ঠিক আছে, উদাহরণ দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন একটি বিন্দু 2 এর প্রতিবেশ, এই 2টা হচ্ছে তাহলে কি ওইখান থেকে 2 বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, এই যে 2 বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই 2 এর প্রতিবেশ হচ্ছে কত বলা হয়েছে, 0 থেকে 4। এই সেটটিকে বলা হয়েছে আমরা কি, যে নেইবারহুড। কেন, কারণ এই যে 2টা দেখেন তো এই আই এর ভিতর আছে কিনা, আই হচ্ছে একটা খোলা ব্যবধি হতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আই হচ্ছে, এটা হচ্ছে বিন্দু আর এটা হচ্ছে খোলা ব্যবধি, খোলা ব্যবধি ব্যবধি খালি খোলা ব্যবধি হলে হবে না, এই খোলা ব্যবধিটা আবার কার উপসেট হতে হবে, সরি এন এর, এই যে ইনিসি তার উপসেট হতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন 2 বিলংস টু আই হচ্ছে কত আছে, 1 থেকে 3 এর ভিতর আছে না, খোলা ব্যবধি 1 আর 3 নেই, কিন্তু এর ভিতরে সকল মান আছে, তার ভিতরে এই 2টা আছে না, এবং এই আইটা আবার কার উপসেট হচ্ছে, এই যে 0 থেকে 4 এর ভিতর আছে না, এই মানগুলো 0 থেকে 4 এর ভিতর আছে না। সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু, এটা হবে ধরি এস সাবসেট আর। একটি বিন্দু পি বিলংস টু আর কে এস এর সীমাবিন্দু বলে যদি পি এর প্রত্যেক নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশ, ঠিক আছে, প্রত্যেক নেইবারহুড পি ব্যতীত এস এর একটি বিন্দু ধারণ করে। ডিয়ার স্টুডেন্ট, এইটারও আরেকটি সংজ্ঞা আছে, আমরা সেটিও শিখব। তাহলে দেখেন এর অথবার আরেকটি আছে, অথবা যে সংজ্ঞাটা সেটা হলো যে এই পি এর প্রত্যেক নেইবারহুড পি ব্যতীত এস এর একটি বিন্দু, এস এর একটি না হয়ে এখানে অসংখ্য ধারণ করতে পারে। ঠিক আছে, তাহলে তাকে বলা হবে সীমাবিন্দু। ওকে, একটি উদাহরণ নিয়ে দেখাই। মনে করেন এস নিচ্ছি আমরা একটা সেট 1/2 1/3 1/4 ডট 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 এরকম একটা অসীম সেট নিয়েছি। এর সীমাবিন্দু কত হবে, এর সীমাবিন্দু হবে 0। ঠিক আছে, এর সীমাবিন্দু হবে 0, কারণ এই যে একটা অসীম সেট, একটু নোট পরে দেব আমি, সীমাবিন্দুর কিছু শর্ত আছে। যে সীমাবিন্দু দেখেন 0 হচ্ছে কেন, এর এনতম পদের যদি আমরা লিমিট নিই ইনফিনিটি, অসীম এনতম পদের লিমিট ইনফিনিটি নিলে যা হবে জেনারেলি তাকেই সীমাবিন্দু বলা হয়। ওকে, তাহলে এখানে মনে করেন 1/n আছে, এর লিমিট n টেন্ডস টু যদি ইনফিনিটি নিই কত হবে বলেন তো, 0, কারণ সামথিং বাই ইনফিনিটি মানে অসীম, এটা কার দিকে যাচ্ছে, শূন্যের দিকে, তাহলে এটা 0 হবে তার সীমাবিন্দু। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা একটা উপপাদ্য শিখবো এই সীমাবিন্দু নিয়ে। আজকে এই দুটো সংজ্ঞাই প্রথম ক্লাসে আর দুটো উপপাদ্য শিখবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটি উপপাদ্য নিয়েছি, দেখেন উপপাদ্য 3 বলা হয়েছে সসীম সেটের সীমাবিন্দু নাই। সেট যদি সসীম হয় তাই না, তাহলে তার সীমাবিন্দু নেই। ওকে আচ্ছা, তাহলে অসীম সেটের সীমাবিন্দু থাকবে। এই সীমাবিন্দু সম্পর্ক কয়েকটি নোট দেখাই আপনাদের একটু। নোট 1, প্রথম কথা হচ্ছে কি, সসীম সেটের সীমাবিন্দু নাই। 1 নম্বর, সসীম সেটের সীমাবিন্দু নাই। আচ্ছা, নোট 2, ওকে নোট 2 হলো একটি সেটের
একটি সেটের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? কোনো লিমিট বিন্দু নাই, এটা হতে পারে। লিমিট বিন্দু একটি হতে পারে, একটি অনন্য লিমিট বিন্দু আছে, একটি অনন্য লিমিট বিন্দু আছে। 3 নাম্বার হলো সসীম সংখ্যক লিমিট বিন্দু আছে, সসীম সংখ্যক লিমিট বিন্দু আছে। আরেকটি ঘটনা ঘটতে পারে, অসীম সংখ্যক লিমিট বিন্দু আছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে যে সসীম সেটের সীমাবিন্দু নেই। সসীম সেট যদি সসীম হয় তাহলে তার সীমাবিন্দু নেই। আচ্ছা, আর নোট 2 তে বলেছে যে একটি সেটের ক্ষেত্রে তার কোনো লিমিট বিন্দু নেই, লিমিট বিন্দু থাকতে পারে না, এমন হতেই পারে কোন ক্ষেত্রে, সেটি যদি সসীম হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটি দেখেন যে একটি অনন্য লিমিট বিন্দু আছে, সেটের অনন্য লিমিট বিন্দু থাকতে পারে, মানে ইউনিক, একটি তার লিমিট বিন্দু। আবার বলা হয়েছে যে সসীম সংখ্যক লিমিট বিন্দু আছে, সসীম সংখ্যক মানে গণনা করে শেষ করা যাবে এমন সংখ্যক লিমিট বিন্দু থাকতে। আবার বলা হয়েছে যে অসীম সংখ্যক লিমিট বিন্দু থাকতে পারে। ওকে, তাহলে একটি সেটের ক্ষেত্রে এই লিমিট বিন্দুর এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। ওকে, তা প্রথম দেখেন বলা হয়েছে যে সসীম সেটের কোনো সীমা বিন্দু নাই। এটা জাস্ট আমরা সংজ্ঞাটা দিয়ে প্রমাণ করব। সংজ্ঞা যেটা শিখেছিলাম, সংজ্ঞা কি শিখেছিলাম? যে x belongs to x minus epsilon আর x plus epsilon এটা যদি সেই নেইবারহুডের অপোজিট হয়, তাই না? এখন দেখেন এই যে এটা নেইবারহুড প্রতিবেশী দিয়ে দেখেছিলাম না, বলা হয়েছিল যে একটু আগেই দেখেছিলাম যে পি কে সীমা বিন্দু বলা হবে যে পি ব্যতীত এস সেটের, এস এর একটি সীমা বিন্দু পি হবে যদি পি ব্যতীত এর প্রত্যেক নেইবারহুডের পি ব্যতীত নেইবারহুডের একটি বিন্দু ধারণ করে অথবা অসংখ্য বিন্দু ধারণ করে, দুটোই। ক্লিয়ার? এই সংজ্ঞাটা দিয়েই আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, উপপাদ্যটি শেখার জন্য জাস্ট আমি এই কর্নারে এর সংজ্ঞাটা লিখেছি সীমা বিন্দুর, ঠিক আছে? আচ্ছা, এটা লাগবে এই কারণে সংজ্ঞাটা লিখেছি। তা এখানে দেখেন একটা এস ছিল, যে এস বাস্তব সংখ্যার একটা উপসেট হবে প্রথমে, তাহলে আমরা সেই এস টিকে ধরে নিই। তাহলে আমরা এস সেটটিকে ধরবো, কিন্তু সেই সেটটি কি হবে? সসীম ধরতে হবে, কারণ সসীম সেটের ক্ষেত্রে দেখাতে বলা হয়েছে। তাহলে লিখবো কি? ধরি এস একটি সসীম সেট। ওকে, এবং এস ইকুয়াল টু x1 x2 x3 ডট 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 এরকম xn, ঠিক আছে? ধরি x যে কোনো বাস্তব সংখ্যা। এখানে দেখেন সংজ্ঞায় যে পি এর প্রত্যেক নেইবারহুড, একটা নেইবারহুডের কথা ছিল না? নেইবারহুডের সংজ্ঞায় কি দেখেছিলাম? x belongs to x minus epsilon x plus epsilon, এটা n এর যদি উপসেট হয় তাহলে n হচ্ছে নেইবারহুড, তাই না? তাহলে এই কারণে আমরা x ধরতেছি। ধরি x যে কোনো বাস্তব সংখ্যা, x টা কি ছিল? x belongs to রিয়েল নাম্বার ছিল। ক্লিয়ার? এবং এই যে এপসাইলন ছিল, এপসাইলন পরিচয় ছিল কি? 0 থেকে বড় অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা এবং এই এপসাইলনটাকে আমরা একটু ধরি, এপসাইলন হচ্ছে অতি ক্ষুদ্র, এই কারণে আমরা ধরতেছি এক্সটা কেমন হতে পারে? এক্স মানে এপসাইলনটা কেমন হতে পারে? এপসাইলন ইকুয়াল টু মিনিমাম, মনে করেন এই যে সেট ধরেছি, মানে বিন্দুটা ধরেছি এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এই এক্স মাইনাস মনে করেন এই x1 এর মডুলাস মানে ধনাত্মক, যেহেতু এটা কি ছিল? 0 থেকে বড়, তাহলে কি হতে হবে? ধনাত্মক। তাহলে x একটা উপাদান ধরতেছি, বিন্দু ধরতেছি, সেটা থেকে এটার বিয়োগ করে এর মডুলাস হতে পারে, এটা ধরতে পারি। x মাইনাস x2 এর মডুলাস হতে পারে, x মাইনাস x3 এইটার মডুলাস হতে পারে, ডট 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 x মাইনাস xn এইটার
মডুলাস হতে পারে। মিনিমাম মানে সবচেয়ে ছোটটি, অতি ক্ষুদ্র ধনাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে, 0 থেকে 1 এর ভিতর ক্ষুদ্র সংখ্যা, সেটাকে এরকম হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এর ভিতর সবচেয়ে ছোট যে সেটি ধরতে হবে কি আপনার এপসাইলনটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তাহলে এইটা তাহলে কি হবে, 0 থেকে বড় হবে। এবার লিখবো কি তাহলে, স্পষ্টত স্পষ্টত যে এক্স এর একটি নেইবারহুড এক্স এর নেইবারহুড কেমন হবে, এই যে এটা এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন, যা এর কোনো উপাদান ধারণ করে না। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে আমরা এক্স এর নেইবারহুড বলা হয়েছিল, এক্স এর নেইবারহুড হচ্ছে এক্স মাইনাস এপসাইলন, এটা এক্স মাইনাস এপসাইলন আর এক্স প্লাস এপসাইলন, যা এস এর কোনো উপাদান ধারণ করে না। এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন, এর ভিতর কোনো উপাদান কি আমরা পাচ্ছি? কেন পাচ্ছি না? কারণ এক্স এক্স একটি নির্দিষ্ট বিন্দু, এক্স থেকে কিছু কম আর এক্স থেকে কিছু বেশি, সেটির এইটার ভিতর, এই নেইবারহুডের ভিতর কোনো উপাদান এসে কি আছে? এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম কি কোনো উপাদান কি পেয়েছি? আমরা এর ভিতর কোনো উপাদান পাইনি, ঠিক আছে। যদি এইটার ভিতর, এই রেঞ্জের ভিতর এক্স ওয়ান এক্স টু থাকতো, তাহলেই আমরা কি করতে পারতাম, সেটাকে আমরা এস এর উপাদান বিবেচনা করতে পারতাম। আমার সংজ্ঞায় আছে দেখেন যে নেইবারহুড পি ব্যতীত এস এর একটি বিন্দু ধারণ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এস সেটের কোনো বিন্দু এতে ধারণ করে না, ঠিক আছে, কারণ এখানে সসীম সংখ্যক বিন্দু, আর এখানে কি আছে, এইখানে অসীম সংখ্যক বিন্দু আছে, এর থেকে কোনো বিন্দু এখানে ধারণ করতেছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ এইটা আর এস এর ভিতর কোনো ছেদ নেই, কমানো উপাদান নেই, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন, এস এর ভিতর কোনো কি কমানো উপাদান নেই, এটা ফাঁকা সেট। কিন্তু বলা হয়েছিল কি যে এর একটি উপাদান ধারণ করে, মানে ইন্টারসেকশন করলে, এইটা এটার ইন্টারসেকশন করলে কমপক্ষে একটি উপাদান থাকবে। এখানে যেহেতু ফাঁকা সেট মানে কি এর ভিতর কোনো উপাদান কমান নেই। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, ইহা নির্দেশ করে এস এর সীমাবিন্দু এক্স হতে পারে না। তাহলে এই যে এক্স ধরেছিলাম আমরা, তাই না, যে এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এই এক্স এস এর কি হতে পারতেছে না, সীমাবিন্দু হতে পারছে না। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন প্রশ্ন হতে পারে যে সীমাবিন্দু কেন এক্স ধরলাম, আমরা অন্য কিছু তো ধরতে পারতাম, এক্স স্বাধীন, এখানে সেই কথাটুকু লিখবেন, যেহেতু এক্স স্বাধীন, যেহেতু এক্স স্বাধীন, অর্থাৎ এস এর কোনো, এক্স স্বাধীন মানে এক্স যে কোনো মান নিতে পারতাম আমরা, অর্থাৎ এস এর কোনো সীমাবিন্দু নাই। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটা জায়গায় একটু জটিল মনে হতে পারে আপনাদের, যে এই জায়গাটা, এইটা আর এস, এইটার এই নেইবারহুডের ভিতর কোনো মান কি এস ধারণ করতেছে কিনা, এক্স থেকে কেবলমাত্র ছোট আর এক্স থেকে কেবলমাত্র বড়, যেখানে এপসাইলনের পরিচয় হচ্ছে এইটার ভিতর সবচেয়ে ছোট যেটা হবে, যে এক্স থেকে এই উপাদান বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তার থেকে কেবলমাত্র ছোট আর কেবলমাত্র বড়, এটা কি এস এ থাকবে? এই এস কে কি কোনো উপাদান থাকতে পারে? নিশ্চয়ই না, ঠিক আছে। তাহলে এক্স সীমাবিন্দু নয়। ক্লিয়ার? এইটা হচ্ছে সসীম সেটের সীমাবিন্দু নয়। এবার আমরা বোলজানো ভাইয়ের ট্রাস করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার উপপাদ্য 4 নিয়েছি। 4-এ বলা আছে দেখেন কি, যে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমাবিন্দু আছে, এটাকে বলা হয় বোলজানো
ভায়াট্রাস উপপাদ্য। আপনার এরকমও আসতে পারে যে বোলজান ও ভায়াট্রাসের উপপাদ্যটি বিবৃতি সহ প্রমাণ করো, তখন আপনার এটা লিখতে যে বাস্তব সংখ্যার প্রত্যেক অসীম সীমায়িত অসীম সেটের একটি সীমাবিন্দু আছে বা পুঞ্জবিন্দু আছে। ওকে, আচ্ছা, এখানে সীমায়িত কথা বলা আছে। সীমায়িত সেট হলে তার সুপ্রিমাম আর কি ইনফিমাম থাকতে পারে। তাহলে আমরা এটা প্রমাণ করব সুপ্রিমাম আর ইনফিমাম দিয়ে, এবং যেহেতু সীমাবিন্দু বলা আছে তাহলে সেই নেইবারহুডের হিসাব দিয়েই করব। একটু খরচ আছে এই প্রথম উপপাদ্য, আর এই উপপাদ্যটাই একটু জটিল, এছাড়া আর কোনো অঙ্কই এই অধ্যায়ের জটিল না। ঠিক আছে, একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে সেই বাস্তব সংখ্যার সীমায়িত একটা সেট ধরে নিব আমরা। হ্যাঁ, তাহলে প্রমাণের জন্য তাহলে কি লিখবো, কি প্রথম লিখবো, মনে করি সেই বাস্তব সংখ্যার সীমায়িত অসীম সেট হচ্ছে বাস্তব সংখ্যার সীমায়িত অসীম সেট এ, তাই তো? তাহলে সীমায়িত হলের সুপ্রিমাম আর ইনফিমাম থাকবে, তাহলে সেই সুপ্রিমাম আর ইনফিমামটা লিখব, এবং এম ও এম যথাক্রমে ইহার ইনফিমাম ও সুপ্রিমাম। ঠিক আছে, যেটা হচ্ছে ইনফিমাম ছোট হাতের এম আর বড় হাতের এমটি হচ্ছে সুপ্রিমাম। ক্লিয়ার? এখন একটি সেট বিবেচনা করব এস। এখন একটি সেট এস বিবেচনা করি। ঠিক আছে, এই এসটাকে কিভাবে বিবেচনা করব, মনে করি এস ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এবং এক্স হতে ক্ষুদ্রতর এস এর উপাদান সমূহ সসীম। এক্স, এই যে এস সেটটি বিবেচনা করেছি, এস কে কেমন বিবেচনা করা হয়েছে, যে এস এর উপাদানগুলো কার ভিতর থেকে নিব, বাস্তব সংখ্যা থেকে নিব, এবং এই এক্স হতে ক্ষুদ্রতর, এক্স এর থেকে ছোট যে মানগুলো, সেই ক্ষুদ্রতর এস এর উপাদান সমূহ কি বলা হয়েছে, সসীম। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি বুঝলাম বলেন তো, যে এস হচ্ছে কি সেট, একটা সসীম সেট বিবেচনা করেছি। এক্স হতে ছোট, এক্স বাস্তব সংখ্যা থেকে নিব, তবে এক্স হতে ছোট ক্ষুদ্রতর এস এর উপাদান সমূহ সসীম হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এখানে যে এমটা, এই এমটা এস এর ভিতর থাকবে, সুপ্রিমাম ইনফিমাম, তাই তো? আচ্ছা, তাহলে কি লিখবো, তাহলে এম বিলংস টু এস, এটা ইমপ্লাইজ করবে কি, এসটা কি সেট নয়, ফাঁকা সেট নয়, এস এর ভিতর কোনো না কোনো মান আছে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে প্রথম কাজ কি করব, যে এই ইনফিমামের কাজ করব, এবার সুপ্রিমামের কাজ করব। ক্লিয়ার? লিখব কি, আবার এস এর ঊর্ধ্বসীমা এম, তাই না? এস এর ঊর্ধ্বসীমা এম ধরলাম। সুতরাং ঊর্ধ্বসীমা যদি এম থাকে সীমাবদ্ধ হইলে, সুতরাং সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী আমরা কি জানি, সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী এস সেটের কি থাকবে, সীমাবদ্ধ, এর ঊর্ধ্বসীমা ধরেছি এম আমরা। ঠিক আছে, ঊর্ধ্বসীমা যদি এম হয় তাহলে তার কি থাকবে, সুপ্রিমাম থাকবে। ঠিক আছে, তা সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী এস এর সুপ্রিমাম এস সমান ধরলাম আমরা পি ধরি। ঠিক আছে, এস এর সুপ্রিমাম কত ধরবো, পি ধরবো। ক্লিয়ার? এবার সীমাবিন্দু দেখানোর জন্য, যে এই যে মনে করেন পি কে সীমাবিন্দু দেখানোর জন্য আমরা দেখাবো যে নেইবারহুডের ভিতর অসংখ্য বিন্দু কি ধারণ করবে, এস এ ধারণ করবে, বা একটি বিন্দু ধারণ করবে নেইবারহুডের ভিতর থেকে। ঠিক আছে, তাহলে তাকে বলা হবে
সীমাবিন্দু, মানে সীমাবিন্দু আছে। ক্লিয়ার? তাহলে আমরা এবার সে নেইবারহুডের সংজ্ঞা দেব। ক্লিয়ার? তাহলে কি লিখব, যে এক্ষেত্রে যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য কমপক্ষে এস এর একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে, যেন আমাদের এই পির ক্ষেত্রে পি এর যে নেইবারহুড ছিল এটা, তাই না? এইটা আর এস এর ইন্টারসেকশন কি হতে পারবে না, ফাঁকা সেট হতে পারবে না, মানে এর একটি উপাদান এস এর ভিতর থাকবে, তাই তো? না থাকলেই তো আছে ফাঁকা সেট হয় এদের ইন্টারসেকশন, তাই তো? এর একটি উপাদান, তাহলে আমরা এইটার থেকে যে এক্সটা, এইটার থেকে অবশ্যই কি হবে, বড় হবে, আর এইটার থেকে অবশ্যই ছোট হতে হবে, ব্যাপারটা তাই না? তাহলেই সেই এস সেটের ভিতর থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেটি লিখবো আমরা, বিদ্যমান থাকবে যেন এই এক্সটা তাহলে কি হবে, এই এর থেকে বড় হবে, এর থেকে ছোট হয়ে গেলে তো এর বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এর থেকে কি হবে, বড় হবে, আর এর থেকে ছোট হবে, ঠিক আছে? এত হয় এবং পি মাইনাস এপসাইলন এ এর সসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে, মানে এই যে পি মাইনাস এপসাইলন এর সসীম সংখ্যক উপাদানকে কি করবে, অতিক্রম করবে, ঠিক আছে? তার মানে এইটার অপোজিট হতে হবে। ক্লিয়ার? এইবার পি প্লাস এপসাইলনের হিসাব, এবার কি লিখবেন তাহলে, অধিকন্তু এস এর সুপ্রিমাম পি হওয়ায়, এস এর সুপ্রিমাম পি হওয়ায় পি প্লাস এপসাইলন এস এ থাকতে পারবে না, মানে এটার হিসাবটা এরকম, পি প্লাস এপসাইলন এইটা এর থেকে বড় হতে হবে, এটা বলা হয়েছে, তাই তো? আর এইটা এস এর মানে এ এর সসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এইটা এস সেটে এর থেকে তো বড় উপাদান এস এর ভিতর থাকতে হবে, এর থেকে বড় আর এর থেকে ছোট বিবেচনা করব আমরা। তাহলে দেখেন এস এর সুপ্রিমাম পি, যদি সুপ্রিমাম ধরেছিলাম, পি সুপ্রিমাম ধরেছিলাম না, তো পি যদি এস এর ভিতর থাকে, সুপ্রিমাম হয় এরকম সামথিং পি, তার মানে পি ওই সেটের সবচেয়ে বড় উপাদান এবং ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোট, ঠিক কিনা? তাহলে পি প্লাস এপসাইলন, সে তো পি থেকে একটু বড়, সে তো আর এস এ থাকবে না, তাই বলা হয়েছে যে পি প্লাস এপসাইলন এস এ থাকতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, এই সংজ্ঞাগুলো কিন্তু প্রথম অধ্যায়ের বেসিক ক্লাস না করে এসে এখানে কিন্তু বুঝতে পারবেন না, এই সুপ্রিমাম ইনফিমাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আমরা কি লিখবো, যে পি প্লাস এপসাইলন, ফলে লেখেন একটু, যে ফলে পি প্লাস এপসাইলন এ এর অসীম সংখ্যক সদস্যকে অতিক্রম করবে, ঠিক আছে? ফলে এস এর অসীম সংখ্যক উপাদানকে এইটা কি করবে, অতিক্রম করবে। আচ্ছা, তা এতে কি লিখবেন তাহলে, অর্থাৎ পি মাইনাস এপসাইলন আর পি প্লাস এপসাইলন এ এর অসংখ্য বিন্দু ধারণ করে। আমরা বলেছিল একটি ধারণ করলেই সেটি সীমাবিন্দু, এখানে অসংখ্য বিন্দু ধারণ করেছে, ঠিক আছে? তাহলে কি লিখবো, সুতরাং পি হলো এ এর সীমা বিন্দু, ঠিক আছে? পি হলো এ এর সীমা বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি লিখবেন, যে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায় তো অসীম সেটের একটি সীমাবিন্দু আছে, এই বাংলাটুকু নিচে লিখবেন। ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ের
এই দুটো উপপাদ্য একটু পেঁচালো এবং একটু ঝামেলার, একটু বারবার প্র্যাকটিস করে মনে রাখবেন। পরবর্তী ক্লাস থেকে আশা করি মজা পাবেন। এই রিয়েল অ্যানালাইসিসের কিছু ক্লাস আছে, কিছু কিছু উপপাদ্য আছে একটু এরকম আপনার মুখস্থ করা লাগবে, বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে, ঠিক আছে? যেটি সালে আসবে রিসেন্ট সেটা আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পারছেন। এগুলো থিওরিক্যাল জিনিস। এখানে যদি আসলে কোনো উদাহরণ দিয়ে দেখাতো তাহলে উদাহরণ দিলে সহজ হয়, কিন্তু এটা মনে করেন আরবিট্রারি কিছু প্রকাশক দিয়ে প্রকাশ করে উপপাদ্য প্রমাণ করা কঠিন। যাই হোক, আজকে এই ক্লাসটি থাকলো, আর পরবর্তী ক্লাসে বাকি ক্লাস মানে বাকি অঙ্কের সমাধান দেবো। আশা করি ভালো লাগবে। আজকের ক্লাস এই পর্যন্ত।